বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই লোকগুলো কখনোই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষের খুব একটা ভূমিকা রেখেছে বলে আমার কাছে মনে হয় না। আপনার এই ব্যক্তিগুলো হচ্ছে আওয়ামী লীগের বি টিম, সি টিম এবং ডি টিম, এরকম বহু টিম রয়েছে। এই টিমের মধ্যে কাদের সিদ্দিকী অন্যতম একজন ব্যক্তি। আপনি দেখবেন তার বক্তব্যের কোনো সিকোয়েন্স নাই। কাদের সিদ্দিকী এবং সোহেল তাজ আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব না থাকলেও বর্তমানে দেখা যাচ্ছে যে ওনারা মুজিব প্রীতি দেখাচ্ছেন অথবা আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন সময় কথা বলছেন। এটাকে আপনি কিভাবে দেখছেন? এরা বেসিক্যালি আমাদের কেউ না। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই লোকগুলো কখনোই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষের খুব একটা ভূমিকা রেখেছে বলে আমার কাছে মনে হয় না। আপনার এই ব্যক্তিগুলো হচ্ছে আওয়ামী লীগের বি টিম, সি টিম এবং ডি টিম, এরকম বহু টিম রয়েছে। এই টিমের মধ্যে কাদের সিদ্দিকী অন্যতম একজন ব্যক্তি। আপনি দেখবেন তার বক্তব্যের কোনো নাই, সিকোয়েন্স নাই। আজকে যেটা বলবে কালকে আর একটা বলবে। দেখেন, বাংলাদেশে এতগুলো মানুষ শহীদ হলো, শহীদ হওয়ার পরে আপনার প্রথম দায়িত্ব কি ছিল? পৃথিবীর এই জঘন্যতম হত্যাকাণ্ডের বিরোধিতা করে কাদের সিদ্দিকীর মতো লোকেরা, সোহেল তাজের মতো লোকেরা বিবৃতি দিবে। শুধু বিবৃতি না, শেখ হাসিনাকে খুনি বলে এক স্বচ্ছ মানুষের কাছে উপস্থাপন করবে। কিন্তু সেটা না করে 15ই আগস্টের ভালোবাসা দেখাতে গিয়ে আপনার ওই কি বলে বিল্ডিংয়ের কালার নষ্ট হয়েছে, সেই কালার দেখতে যায়। তো এই মানুষগুলোর মূল চরিত্রটাই হচ্ছে প্রমাণ করতে চায় যে আওয়ামী লীগের দুর্দিনে আমি মাঠে আসছি, এবং আওয়ামী লীগেরই তারা, এবং এরাই বিএনপিকে ক্ষতি করেছে, বিগত দিনে বড় বড় রাজনৈতিক দলকে ক্ষতি করেছে। যেমন 2018 সালের ঐক্য, আমি কোনোদিন দেখি নাই যে বিএনপির মঞ্চে গিয়ে লক্ষ লক্ষ মানুষের সামনে এই কাদের সিদ্দিকীরা বক্তব্য দিয়েছে, কিন্তু ওই দলের কোনো নেতার নাম অ্যাপ্রিসিয়েট করে বক্তব্য দেয় নাই, এবং তাদের চিন্তা চেতনায় ওইটা নাই। তো সোহেল তাজ কিংবা আপনার এই কাদের সিদ্দিকী কিংবা আরও যাদের নাম আপনি হয়তো উল্লেখ করেন নাই, এরা প্রত্যেকেই আওয়ামী লীগের। আমাদের বাংলাদেশের জনগণকে যদি দেশকে বাঁচাতে হয়, মাথায় রাখতে হবে আওয়ামী লীগের পুষিপনার সাথেও আপনার রিলেশন থাকবে না। এবং আমি অনেক সময় অতিরিক্ত আবেগতাড়িত হয়ে একথাও বলেছিলাম এই নির্বাচনের বিপ্লবের আগে, যে যদি সত্যিকার দেশপ্রেমিক হন তাহলে আওয়ামী লীগের কারোর সাথে যদি বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়ার এখনো হন নাই কিন্তু হতে চান, তার সাথেও হবেন না। কারণ আপনি যেই মানুষ খুন করছে আপনার চোখের সামনে, মানুষকে ধ্বংস করে দিচ্ছে, তার সাথে আপনার এগ্রিমেন্ট বা সম্পর্ক এই মুহূর্তে হতে পারে না। অতএব এরাই আপনাকে সর্বশেষ বলতে চাই যে এই কাদের সিদ্দিকী এবং আপনার যার নাম বললেন, তারা এই মুহূর্তে আওয়ামী লীগকে ব্যাকআপ দেওয়ার জন্য তারাই কিন্তু মাঠে থাকবে, এবং এরা জাস্ট লেবাসটা পরিবর্তন করে মাঠে এসেছে। কয়েকদিন পরে দেখবেন তারাই আবার ওই জাতিসংঘে বিবৃতি দিবে, বিভিন্ন দেশে গিয়ে বিবৃতি দিবে, এই দেশে বসে ওদের কথাগুলো তারাই উপস্থাপন করবে, এবং এটা আওয়ামী লীগের একটা ধরে নিতে পারেন যে এটা তাদের একটা হোমওয়ার্ক। অতএব আমাদের দেশবাসীকে এই ধরনের ব্যক্তি থেকেও সতর্ক হতে হবে। এবং লাস্ট আপনি হয়তো তার কিছু বক্তব্যও দেখেছেন যে শেখ হাসিনার চুল বাঁধে কাদের সিদ্দিকীর স্ত্রী। তো কাদের সিদ্দিকীর স্ত্রী যদি শেখ হাসিনার চুল বাঁধে প্রতিদিন, তাহলে চুল বাঁধা যেই নেত্রীকে বাঁধে একজন খুনিকে কাদের সিদ্দিকীর স্ত্রী, সেই কাদের সিদ্দিকীকে আপনি বিশ্বাস কিভাবে করবেন? এবং 2004 সালের ঘটনা, আপনি 1 থেকে 5-6 ঘটনা, তখন কিন্তু কাদের সিদ্দিকী আবার ভোল পাল্টিয়ে কিছুটা আমাদের কাছ থেকে বেনিফিট পাওয়ারও চেষ্টা করেছেন। তো মানুষগুলোর চরিত্র হচ্ছে এমন যে যখন যে আসছেন তখন তার পক্ষে দাঁড়িয়ে কথা বলেন, এবং তারা সময়ের ওটাকে সুযোগ নেয়ার চেষ্টা করেন। তো আমি দেশবাসীকে অনুরোধ করবো আপনার মিডিয়ার মাধ্যমে যে কোনো অবস্থায় এই ধরনের ব্যক্তিদেরকে আপনি প্রশ্রয় দিবেন না। বাংলাদেশের ওনাদের যে অবদান 1971 সালে ছিল, তার চাইতে বাংলাদেশের এই মুহূর্তের এই দেশে যারা স্বাধীন করেছে এখন, তাদের অবদান কোনো অংশে কম নয়। মুক্তিযুদ্ধ ওটাও ছিল, এটাও মুক্তিযুদ্ধ। ওই সময় যেই শহীদগুলো হয়েছে তারা দেশ রক্ষার জন্য শহীদ হয়েছে, এবং তাদের যে থিম ছিল সেটা ছিল বৈষম্য বিরোধী, পাকিস্তানিদের কাছ থেকে আমরা মুক্ত হয়েছি। তো আমরা তো সেই থিমের ভিতরে থাকতে পারি নাই। মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে আজকের বিকৃত করে বাংলাদেশের রাজাকার ইস্যু, অমুক কিছু করে আজকের যে ছাত্রদের মধ্যে ডিভাইডেশন তৈরি করা হচ্ছে, এটা তো কোনোদিন আমরা কাম্য করি নাই। কিন্তু এই কাদের সিদ্দিকী সাহেবরা আজকের এই ছাত্রদের কাছে আমি মনে করি লজ্জিত হওয়া উচিত, এবং তাদের ক্ষমা চাওয়া উচিত যে তারা এই 2024-এর মুক্তিযুদ্ধে বিন্দুমাত্র কন্ট্রিবিউশন করতে পারে নাই। জাতিকে মুক্তির জন্য তাদের কোনো বক্তব্য ছিল না, বরঞ্চ এই আন্দোলনকে বারবার জামাত শিবির ট্যাগ লাগিয়ে এটাকে বন্ধ করার চক্রান্ত চলেছে, এবং তাদেরকে এইভাবে দোষারোপ করা পর্যন্ত হয়েছে। এবং এটা করতে গিয়েই বাংলাদেশের সমগ্র মানুষ ঐক্যবদ্ধভাবে এই বিপ্লবকে সাধিত করেছে। মুশফিক ফজল আনসারীকে নিয়ে আপনার অভিমত কি? অত্যন্ত ভালো একজন ভদ্র মানুষ,
মুশফিক ফজল আনসারী ব্যক্তিগতভাবে আমার সাথে কখনো সরাসরি দেখাও হয় নাই বা কথাও হয়নি, তবে ওনার অ্যাক্টিভলি উনি যে সাংবাদিকতার পেশায় বিশ্বের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে উনি যে প্রশ্নগুলো করেছেন সেটা এই মুক্তিযুদ্ধের বাংলাদেশের বিজয়ের ক্ষেত্রে আমি মনে করি অনেকটা আমাদেরকে উপকার করেছে এবং এটাকে আমি মনে করি অনেক বড় ধরনের কল্যাণ সাধিত হয়েছে। যদিও অনেক সময় অনেকের কাছে মনে হতে পারে যে এই প্রশ্ন করে আনসার দিয়ে একই আনসার সব সময় দেয়, এগুলো দিয়ে আমাদের কি উপকার হবে, কিন্তু অ্যাটলিস্ট এই প্রশ্ন করার কারণে আপনার বিশ্ববাসী জানতো যে বাংলাদেশের সিচুয়েশনটা কি, এবং আমরাও কিছু জানতাম যে তাদের আসলে অবস্থানটা কি, তারা আমাদের ক্ষেত্রে কি করতে চায়। তো সব কিছু মিলে মুশফিক ফজল আনসারী একজন বিচক্ষণ সাংবাদিক, একজন দেশপ্রেমিক নাগরিক, এবং বর্তমান প্রজন্মের এই ছাত্র ছাত্রীদের বিজয়ের ক্ষেত্রে তার অবদান আছে। এবং বিশেষ করে ডানপন্থী দলগুলো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ এই সকল নির্যাতিত মানুষের পক্ষে তিনি অনেক স্টেটমেন্ট দিয়েছেন, এবং শুধু তিনিই নয়, আরও যারা এই ধরনের কাজ অ্যাক্টিভলি করেছেন তাদেরকে দেশবাসীর পক্ষ থেকে স্যালুট এবং ধন্যবাদ জানানো দরকার। কারণ আমি সবসময় একটা কথা বলি যে যার দরকার বক্তব্য দেওয়ার সে বক্তব্য দিবে, যার দরকার মাঠে থাকার সে মাঠে থাকবে, যার দরকার লেখার সে লিখবে। কোনো দিনই একটা দেশের স্বাধীনতা একটি একক ব্যক্তি দিয়ে হয় না। দেশের স্বাধীনতা হতে হলে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, শিল্পী, কবি, সাহিত্যিক, সাংবাদিক, আপনার কৃষক, শ্রমিক, জনতা, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ভিন্ন ভিন্ন সোসাইটির সবাইকে ইনভলভ করতে হবে। অ্যান্ড সেটাই আমরা এই 2024-এর স্বাধীনতা যুদ্ধে তথা বিপ্লবের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে দেশের বহু গায়ক গায়িকা, নায়ক নায়িকা, আলেম ওলামা, কারি, হাফেজ, মুয়াজ্জিন, ইমাম সবাই মিলে রাজপথে নেমেছে, সে কারণে আমাদের বিজয় হয়েছে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব গত আওয়ামী লীগের আমলে ছিলেন, মুফতি রুহুল আমিন সাহেব ছিলেন। এখন হয়তো উনি নাই অথবা উনি যাচ্ছেন না, এরকম কিছু একটা হবে। কিন্তু অনলাইনে খুব সমালোচনা চলছে এটা নিয়ে। অনেকেই বলতে চাচ্ছেন যে তারা মিজানুর রহমান আজহারিকে দেখতে চায় বাইতুল মোকাররমের খতিব হিসাবে। এই বিষয়টা আপনি কি মনে করেন? আপনি তো আজহারি সাহেবের সাথে অনেক সময় আপনাকে দেখি বিভিন্ন প্রোগ্রামে। আমি প্রথমেই বলবো যে মসজিদ, মাদ্রাসা এই জাতীয় জায়গাগুলোতে দলীয় কোনো রিক্রুটমেন্ট না হওয়াটা বেটার। বাংলাদেশের যে মতেরই হোক, সরকার আজকের একটা আছে, আগামী দিনে আর এক সরকার আসবে। তো আমাদের যদি দিনী প্রতিষ্ঠানগুলো সরকারমুখী হয়, যে আজকের আওয়ামী লীগ তাই আওয়ামী লীগের পক্ষের একজন লোক নিয়োগ দিতে হবে, কালকে বিএনপি তাহলে বিএনপি, তাহলে এই ধর্মীয় জায়গাগুলো সুন্দর থাকবে না। আবার আমি এটারও পক্ষে না যে কোনো একটা পরিবর্তন হয়ে গিয়েছে সাথে সাথে কাউকে টেনে হিসড়েও অপমান করতে হবে কিংবা নামাতে হবে, সেটারও আমি খুব একটা পক্ষে না। তবে যারা সরাসরি সরকারের দালালি করেছে, আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য তারা খুতবা দিয়েছে কিংবা কোরআন হাদিসকে বিকৃত করেছে, এই ধরনের কোনো পরিবেশ কোনো দিনই বাংলাদেশের কোনো আলেম সমাজ কিংবা ভদ্র সুশীল সমাজ মেনে নিবে না। কারণ আপনি যারা বলবেন সেটা সহি কোরআনের আলোকে বলবেন। একদিকে কোরআনের কথা বলে গিয়ে বহু আলেম জেলের মধ্যে গিয়েছেন, ফাঁসির কাস্টে গিয়েছেন, অন্যদিকে আপনি কোরআনেরই ব্যাখ্যা দিচ্ছেন কিন্তু আপনি আরামায়েশে জীবনযাপন করছেন, শাসক গোষ্ঠীর ট্যাক্স খেয়ে টাকা খেয়ে বড় হচ্ছেন, সেটা আমি কোনোভাবে কাম্য করি না। তবে যার কথা বললেন একজন খতিব সাহেব, অত্যন্ত শ্রদ্ধাস্পদ একজন ব্যক্তি, উনি একজন আলেম, কোনো সন্দেহ নাই, এবং বিখ্যাত একটি পরিবারের সন্তান, তাতেও কোনো সন্দেহ নাই, এবং ওনার রাজনৈতিক দর্শন থাকতেও আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপত্তিটা হচ্ছে এইখানে যে এটা যাতে কোনো দলীয় ফোরামে রূপান্তরিত না হয়। জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এটা অত্যন্ত স্পর্শকাতর একটি বাংলাদেশের সবচেয়ে সম্মানিত জায়গা, এবং এখান থেকে আমরা বিভিন্ন সময় দেখেছি খতিব ওবায়দুল হক সাহেবের হুঙ্কার, রাষ্ট্রপক্ষ কি করছে না করছে সে ডোন্ট কেয়ার মুডে থাকতো। সে সবসময় দেশের জন্য, কল্যাণের জন্য, ধর্মের জন্য কথা বলতেন, এবং ওই খুতবাগুলা, এবং আপনি জানেন আমিনুল ইসলাম সাহেব সম্ভবত আরও আগের যারা ছিলেন, আরও আগের ছিলেন, এবং এখানের একজন মুয়াজ্জিনেরও যে মূল্য সেটা বাংলাদেশের অনেক বড় বড় আলেমের চাইতে শক্তিশালী তাদের কণ্ঠ বা আলোচনা এগুলো ছিল। তা আমি মনে করি এটাকে সাজানো অবশ্যই দরকার। সেক্ষেত্রে বাংলাদেশের সবাইকে আরেকটু সতর্ক থাকতে হবে যাতে করে ইসলামিক পিপলদের ব্যাপারে, যারা এই মুহূর্তে মুভমেন্টের সাথে সংশ্লিষ্ট হয়ে এই ফ্যাসিবাদী হাসিনা থেকে পতন ঘটিয়েছেন, তাদের ব্যাপারে যাতে কেউ নেগেটিভ অ্যাপ্রোচ করতে সমাজে না পারে, যে অমুকে গিয়ে অমুকে আসছে বিধায় এই মাদ্রাসা দখল হয়েছে, এই মসজিদ দখল হয়েছে, এই ইমাম গিয়েছে, এটা যাতে না হয়। আমি অনুরোধ করব সারা বাংলাদেশের যেই সকল জায়গায় কওমি মাদ্রাসার শিক্ষকরা নিয়ন্ত্রণ করছে, কওমি আলারা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত করবে, তারা পরিচালনা করবে, ইমামকারী তারা তাদের জায়গায় থাকবে। আবার যারা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করেছে তাদের ক্ষেত্রে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। আর আপনি বলার চেষ্টা করেছেন যে শায়েখ
ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবকে খতিব, আমি মনে করি ডক্টর মিজানুর রহমান আজহারের যে মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন সেটা রাষ্ট্রের নয়, শুধু দেশ বিদেশের বিভিন্ন জায়গায় তার কোটি কোটি ভক্ত অনুরক্ত, এবং এই অবস্থানটা তাকে আল্লাহ তাআলা নেয়ামত হিসেবে দিয়েছেন। তাকে কোনো গণ্ডির মধ্যে মানে সীমাবদ্ধ রাখার আমি অন্তত পক্ষে নই। তারপরেও যদি সমাজের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে তাকে খতিবের দায়িত্ব নিতে হয় কিংবা আরও কোনো দায়িত্ব নিতে হয়, সেটা তিনি ব্যক্তিগতভাবে তিনি সিদ্ধান্ত নিতেই পারেন। আর যুব সমাজের চাহিদা তো থাকতেই পারে, আপনাকে নিয়ে বা আমাকে নিয়ে একজনে আমাকে যদি কেউ বাংলাদেশের এমপি মন্ত্রী কিংবা আরও বড় কিছু দেখতে চায়, দেখতেই পারে। কিন্তু পরিবেশ পরিস্থিতি এবং বাস্তবতা ভিন্ন জিনিস, সেটার উপরে নির্ভর করে অনেক কিছুই আমাদেরকে দেখতে হবে। যেমন শায়েখ আহমদুল্লাহর ক্ষেত্রে বাংলাদেশের এই তত্ত্বাবধায়ক সরকারের তাকে কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনি থাকবেন কিনা। উনি মনে করেছেন যে না, ওনার জন্য এটা উত্তম নয়, তিনি কিন্তু এটাকে নাইসলি অ্যাপ্রোচ করে সুন্দরভাবে সে নেয়নি। কিন্তু যে এসেছেন তিনি অত্যন্ত মেধাবী, দক্ষ, একজন বিজ্ঞ প্রজ্ঞাবান ব্যক্তি এবং ইসলামিক স্কলার, কোনো সন্দেহ নাই। অতএব শায়েখ মিজানুর রহমান আজহারির বাংলাদেশে সবার আগে ফিরে আসুক, সেটা আমার প্রত্যাশা, এবং তার এই কণ্ঠ সমগ্র বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছে যাক, সেটা আমার প্রত্যাশা। এখন খতিবগিরি নিতে গিয়ে যাতে এই আনাচে কানাচে যাইতে বাধাপ্রাপ্ত না হয়। যেমন আপনি জানেন যে কমিটেড একটা খতিব হইলে তার জুমার দিন মাস্ট এইখানে থাকতে হবে। এখন এই সময়টায় যাতে সে দেশের অন্য প্রান্তে যদি যেতে বাধা হয়, তাহলে সেটা সে বিবেচনা করবে। অবশ্য এখন বর্তমান কমিউনিকেশনের যুগ, আপনার ট্রান্সপোর্টেশন অত্যন্ত আধুনিক, আপনার হেলিকপ্টারে গিয়েও করা যায়। যদি জাতির প্রয়োজনে এমনটা হয় যে আজহারি সাহেবকেও প্রয়োজন, আমাদের ব্যক্তিগতভাবে আমি অ্যাজ এ ইয়াং পারসন আমি মনে করি এটা তো অবশ্যই বেস্ট অপরচুনিটি এবং জনগণের চাহিদাটা বিবেচনা করা উচিত। তবে এটাও মাথায় রাখতে হবে, বাংলাদেশে অনেক বড় বড় হক্কানি আলেম আছেন, অনেক মহাক্কিক ব্যক্তিরা আছেন যারা মসজিদ, মাদ্রাসা, বিশেষ করে ইসলামিক মার্কাজ পরিচালনায় দক্ষ, বা ওইটাকে নিয়ে সময় দিবে, ওখানেই থাকবে। এরকম মানুষরাও যদি দল নিরপেক্ষ মানুষ আসে, আমি তার পক্ষে। এবং আমি এইবার আপনার মাধ্যমে উপস্থাপন করতে চাই এটাই, আওয়ামী লীগ যে ভুলটা করেছে, বা আপনি যেটার কারণে প্রশ্নটা করতে বাধ্য হয়েছেন যে অনেকেই খতিব সাহেব সম্পর্কে কিছু নেগেটিভ মন্তব্য করেন, আর এটা তো স্পষ্ট। যেমন তাকে বলা হয় তিনি কওমি জননী উপাধি দিয়েছিলেন। তো যে কওমি জননী উপাধি দিয়েছেন উনি অবশ্যই বড় আলেম, কিন্তু ওই জননীটু তার মুখ থেকে আসার কারণে যেই শেখ হাসিনা খুনি, তাকে যখন আপনি কওমি জননী বলেন, যেই শেখ হাসিনা পাঁচিমের শাপলা চত্বর ঘটিয়েছে তাকে যখন কওমি জননী বলেন, যেই শেখ হাসিনা মোদি বিরোধী আন্দোলনের সময় হাজার হাজার মানুষদের উপরে লাঠিচার্জ করেছে, 20 জনের অধিক কওমি মানুষদেরকে 21 জনের অধিক শহীদ করেছে, এরকম করে প্রতিদিন 28শে অক্টোবরের লগি বৈঠা, তাকে আমি কওমি জননী বলার পরে স্বাভাবিকভাবেই আপনি বড় আলেম হলেও মানুষের শ্রদ্ধার লেভেলটা কমে যায়। আমি সে কারণেই বলছি যে ভবিষ্যতের সরকারগুলো বা বর্তমান সরকারগুলো এমন কোনো ভুল করবে না যে এই জাতীয় পদ পদবিগুলোতে আমার দলের লোক হইলেও আপনি অ্যাপয়েন্টমেন্ট দিবেন না। আপনি দিবেন একেবারে মুহাক্কিক ব্যক্তি যারা সত্যি দিন, ধর্ম এবং ইসলামের জন্য এবং ঐক্যের পক্ষে, মানবতার পক্ষে, তাদেরকে, যারা সৎ কথা বলবে, সৎ কথাটা একেবারে সামনাসামনি বলবে। আমি রাষ্ট্রপ্রধান, আমার সামনেই সৎ কথা কোরআনের আলোকে বলবে। এরকম যদি প্রতিষ্ঠান দাঁড় করানো যায়, তাহলে ভবিষ্যতে আর এই সরকার পরিবর্তনের সাথে ইমামের পরিবর্তন হবে না, সরকারের সাথে মাদ্রাসার প্রিন্সিপাল পরিবর্তন হবে না, বরং যারা যেখানে থাকবে তারা সবসময় এই দিনের কল্যাণে কাজ করতে পারবে।